হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পোর্টস অ্যান্ড সায়েন্স। এই ভিডিওতে আমরা মাধ্যমিক 2024-এর এবিটিএ টেস্ট পেপারের ম্যাথের সেকেন্ড সেট পেজ নাম্বার সম্ভবত পেজ নাম্বার 76-77-এর যে ম্যাথগুলো আছে, শর্ট কোশ্চেন, এমসিকিউ, এসিকিউ, এইগুলো আমরা সলভ করব। ঠিক আছে, তো তোমরা ভিডিওটা স্কিপ না করে টোটালটা দেখবে, কারণ ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওটা তোমরা যদি শেষ অবধি দেখো, আমি এইটুকু গ্যারান্টি তোমাদের দিতে পারি যে কোনো অঙ্কে তোমাদের কোনো প্রবলেম থাকবে না, যে এটা কেন হলো, কোনো রকম কনফিউশন থাকবে না। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে কিন্তু টোটালটা দেখতে থাকবে, কারণ খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও, ঠিক আছে, তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য। আর এর আগে আমি আগের যে সেটটা ম্যাথের, সেটাও আমি সলভ করেছি, পেজ নাম্বার 26 হবে হয়তো। তো সেটারও আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেই যে টেস্ট পেপার সলভটা সেটাও দেখে নেবে। তো চলো ভিডিওটা শুরু করি, এক এক করে আমরা দেখে নেব। প্রথম আমাদের যে কোশ্চেন আছে, ফার্স্ট কোশ্চেনটা কি আছে, ফার্স্ট কোশ্চেনটা দেখো কি বলছে। ফার্স্ট কোশ্চেনটা বলছে, এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি 144 টাকা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার। চক্রবৃদ্ধি সুদের অঙ্ক তোমরা নিশ্চয়ই এটা এই ধরনের অঙ্ক করেছো। দেখো, এর আগের সেটেও এই একই টাইপের অঙ্ক ছিল। এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখেছে, তার মানে আসলটা কি, সেই ব্যক্তির আসল কত, 100 টাকা জমা রেখেছে বলছে, তার মানে আসল 100 টাকা, তাই তো, আসল 100 টাকা। আর বলেছে যে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি 144 টাকা। আচ্ছা বলো তো, সমূল চক্রবৃদ্ধি জিনিসটা কি? চলো দেখি। সমচক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি, চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি কথাটার মানেটা কি? চক্রবৃদ্ধি, সমূল, সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি মানে হচ্ছে এই যে মূল থাকবে, মূল মানে হচ্ছে আসল, অর্থাৎ আসল থাকবে, আসল প্লাস তার সাথে চক্রবৃদ্ধি সুদ, সুদটাও থাকবে। এক্ষেত্রে এটা চক্রবৃদ্ধি সুদের কথা বলতে, যদি সরল সুদ হতো তাহলে সরল সুদ হতো, মানে আসল প্লাস সুদ এই দুটোকে একবারে বলা হয় সমূল চক্রবৃদ্ধি। তো এক্ষেত্রে আমাদের ওই সমূল চক্রবৃদ্ধিটাই দেখো বলে দিয়েছে, সমূল চক্রবৃদ্ধিটা বলে দিয়েছে কত, সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি বলেছে 144 টাকা। এবার একটা জিনিস দেখো তো, আসল হচ্ছে 100, সমূল চক্রবৃদ্ধি মানে আসল প্লাস সুদটা 144 টাকা, তাই তো, 144 হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। এর মধ্যে থেকে 100 টাকা আমাদের আসল ছিল, তারপরে বাদ বাকি যে 44 টাকা, এটা কি বলতো, এটা ওই যে ওরা বলেছে যে সময় কত, দেখো সময় বলেছে, সময় টি 2 বছর, 2 বছর, তার মানে এই 44টা হচ্ছে এই 100 টাকার 2 বছরের সুদ, আর কিছুই না, 2 বছরে 100 টাকার 2 বছরের সুদই হচ্ছে 44 টাকা। ওই 100 আর এই 44 মিলে 144, সেটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। তো এটা আমি জাস্ট একটু বললাম, একদম সহজ অঙ্ক, সূত্রে ফেলে দিলেই আর কিছুই নেই অঙ্কটা, ঠিক আছে। তো দেখো কি হয়, বলেছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, তোমাদের আর এর মানটা বের করতে বলেছে, হ্যাঁ, যে আরটা কত হবে সেটা তুমি বের করো। তুমি ফর্মুলাটা লিখে নাও, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন, তাই তো, এটা তো ফর্মুলা, এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা, এই যে এইটা। তখন এটা কত বলেছে, 144। এবার জাস্ট মানগুলো বসিয়ে দেবে। পি এর মান কত বলো তো, পি এর মান 100 লিখলাম। এবার 1 প্লাস আর এর মান কত, আর এর মানে আমরা বের করবো, সুদের হার আরটা বের করতে বলেছে আমাদের, তো সেটা আর বাই 100। এন এর মান কত, 2 বছর, এন এর মান 2, 144, যেরকম কোশ্চেনে বলবে জাস্ট সেইভাবে বসিয়ে দেবো মানগুলো, ঠিক আছে। এখান থেকে আর এর মানটা বের করতে হবে। তো আমি কি করবো, এই 100টাকে কি করবো, এই 100টাকে আমি এপাশে নিয়ে যাই, দেখি কি আসে। এদিকে যেমন ছিল সেমন থাকলো, 1 প্লাস আর বাই 100 তার স্কোয়ার থাক, এপাশে 144, এই 100টাকে আমি নিচে নিয়ে চলে আসলাম। এইবার আমি এটা নিচে লসাগু করে দিচ্ছি, 100 আর উপরে কত হবে, 100 প্লাস আর হবে তার স্কোয়ার, স্কোয়ারটা এই স্কোয়ার যেটা ছিল এটা এই পাশে আসলে কি রুট হয়ে যায় না, এটারও রুট হবে, এটারও রুট হবে। এবার বলো তো 144-এর রুট করলে কত হয়, মনে করো এরকম আছে 144, তাই তো, 144-এর রুটকে 144 মানে তুমি 12 গুণ 12 লিখতে পারো না, যদি 12 গুণ 12 লিখতে পারো, তার মানে তো কি, দুটো 12 মানে একটা 12, রুট 144 মানে কত হবে, 12 হবে। তার মানে পরের লাইনে লিখতে পারি 100 প্লাস আর বাই 100 ইকুয়াল টু
রুট 144 মানে কত? 12। তো সেম ভাবে তো রুট 100টা বলতে পারবো না, রুট 100 মানে কি 10 গুণ 10, তার মানে 10 হবে। এইবার তুমি কাটাকুটি করে দাও, এই 0 কেটে দাও, কোনাকুনি গুণ করে দাও, দেখো আনসার তোমার চলে গেছে। 100 প্লাস আর এখানে কত 1 আছে, তার মানে এটা গুণ করলে কি 100 প্লাস আরই হবে, 100 প্লাস আর হলো। আর এদিকে যদি গুণ করি 12 গুণ 10 মানে কত 120। এইবার এটাকে যদি আমি 100টাকে ওপাশে নিয়ে যাই, 120 মাইনাস 100, সরি 120, হ্যাঁ 120 মাইনাস 100 কত হবে 20%। ঠিক আছে, কতটা সহজ অঙ্ক, 20%। টা আনসার হচ্ছে তোমার কত নম্বর আনসার, এটা দেখছি দাঁড়াও, এটা হচ্ছে আনসার ডি। আনসার ডি হয়ে যাবে সঠিক উত্তর, 20% ইজ কারেক্ট, আনসার ডি। ঠিক আছে, তো আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তো চলো এবার নেক্সট কোশ্চেনে যাই, দেখি নেক্সট কোশ্চেন কি আছে। এইভাবে একদম ডিটেলস আমি বলে দেবো, আশা করি তোমাদের কোনো প্রবলেম থাকবে না। যদি কোনো প্রবলেম থাকেও তোমরা অবশ্যই কমেন্ট করবে, কিন্তু নাহলে আমি বুঝবো কি করে যে তোমাদের কোথায় প্রবলেম হচ্ছে, আমি তো বুঝতে পারবো না। তো সেই জায়গাগুলো আমি পরে বলে দেবো, ঠিক আছে, পরে ভিডিওতে হোক যেভাবে হোক আমি বলে দেবো, তো তোমরা বলবে। এবার ধরো নেক্সট কোশ্চেন দেখি কি আছে। একের দুয়েরটা কি বলছে? একের দুয়েরটা বলছে যে একটা অনুপাত সমানুপাতের অঙ্ক আছে, 2a মাইনাস বি তার হোল স্কোয়ার আছে, প্লাস 2a মাইনাস বি তার হোল বি মাইনাস 2c হোল স্কোয়ার ইকুয়াল টু 0। এটা বলে দিয়েছে কোশ্চেনে যে এটা ইকুয়াল টু 0। এবার আমাদের বের করতে বলেছে a প্লাস সি ইস টু বি এর মান, a প্লাস সি ইস টু বি, এটা কত হবে সেটা আমাদের বের করতে বলেছে। তো এই অঙ্কটা আমি বেশ কয়েকবার ট্রাই করেছি, হ্যাঁ, আমি কোনোভাবেই এখান থেকে এটাতে আনতে পারিনি। মানে বিভিন্ন তোমাদের প্রসেস আছে, সমানুপাত অনুপাতের অঙ্ক, ওখানে সংযোজন পদ্ধতি আছে, তারপরে যোগ ভাগ, বিভিন্ন প্রসেস আছে, তো কোনোভাবে আমি এটাকে চেষ্টা করে এটাতে আনতে পারিনি। তো হয়তো অঙ্কটা ভুল থাকতে পারে, যাই হোক তোমরা একবার নিজেরা ট্রাই করে দেখবে, হয়ে যেতে পারে। আর যদি না হয় তাহলে বেশি সময় নষ্ট করার দরকার নেই, কারণ অনেক সময় সব কোশ্চেনই যে ঠিক থাকে এমন তো না, টেস্ট পেপারে অনেক ভুলও থাকে, তো হয়তো ভুল থাকতে পারে। ঠিক আছে, তো এটা নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই, একবার চেষ্টা করে দেখো, না হলে হয়তো ভুলও হতে পারে। যাই হোক, এবার আমরা চলো একের 3-এর দাগের কোশ্চেনটা দেখে নিই। 3-এর দাগে একটা জ্যামিতির কোশ্চেন আছে, ঠিক আছে, তো চলো দেখি। বলেছে ও কেন্দ্রীয় একটা বৃত্ত, ও কেন্দ্রীয় বৃত্ত আগে আমরা এখানে নিই। একটা ও কেন্দ্রীয় বৃত্ত আছে, একটা ও কেন্দ্রীয় বৃত্ত। এই ও কেন্দ্রীয় বৃত্তের তোমরা কিন্তু ছবিটা একটু বড় করে আঁকবে, খাতায় যদি এভাবে ছোট করে আঁকো তাহলে মাঝখানে যে ত্রিভুজ অনেক কিছু দেখাতে হবে, তো এগুলো ঠিক বোঝা যাবে না, হ্যাঁ সমস্যা হবে। ওই কারণে একটু বড় করে ছবিটা আঁকবে, তাহলে সুবিধা হবে। কারণ জ্যামিতির অঙ্কের মজাটা হচ্ছে যে খুব একটা কিছু লেখা লাগে না, ছবিতেই অঙ্কটা হয়ে যায়। ছবি আঁকতে পারলেই তুমি আনসার কমপ্লিট করে দিতে পারবে, ঠিকঠাক ছবিতেই সব হয়ে যায়, লেখা খুব একটা বেশি কিছু লাগে না। তো ছবিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জ্যামিতির অঙ্কের ক্ষেত্রে। তো বলেছে ও কেন্দ্র একটা বৃত্ত যার এবি একটা ব্যাস। ব্যাস কোনটা বলো তো? এটা কি একটা ব্যাস, বা এটা কি একটা ব্যাস? বৃত্তের ব্যাস কখনোই এগুলো হয় না, এগুলো প্রত্যেকটা হচ্ছে একটা জ্যা, এগুলোকে ব্যাস বলা চলে না। ব্যাস কোনটা? যেটা সেন্টার দিয়ে যাবে, ব্যাস সবসময় কেন্দ্রগামী হয়, কিন্তু ব্যাসও একটা জ্যা, ঠিক আছে। তবে ব্যাস এইভাবে নেওয়া যেতে পারে, সেন্টার দিয়ে যেতে হবে। আবার তুমি মনে করলে যে আমি এভাবে না ভেবে আমি এইভাবে ভাববো ব্যাসটাকে, এটা সেন্টার, আমি এইভাবে ভাববো, তাও ভাবতে পারো, বা এইভাবে ভাববো। মোট কথা কেন্দ্র দিয়ে যাবে, যেটা কেন্দ্র দিয়ে যায় সেটাই হচ্ছে ব্যাস, ঠিক আছে। তো আমি সুবিধার জন্য আমি সোজাসুজি মানে ধরে নেবো, এইভাবে ধরে নেবো, ঠিক এইভাবে আমি ব্যাসটাকে ধরে নেব, এটা সেন্টার, এটা এ বি। এইবার বলেছে অ্যাঙ্গেল, বৃত্তের উপর সি একটা বিন্দু বলে দিয়েছে, এখানে একটা বিন্দু আছে সি, ঠিক আছে। আর কি বলেছে? অ্যাঙ্গেল ও এ সি 45, অ্যাঙ্গেল ও এ সি হচ্ছে 45 ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে জিজ্ঞেস করেছে অ্যাঙ্গেল ও সিবি কত, ও সিবিটা আমাকে নির্ণয় করতে বলেছে এখানে, ঠিক আছে। তো দেখি কি, ও এসি, ও এসি মানে এটাকে আমাকে যুক্ত করতে হবে। এই অ্যাঙ্গেলটা বলছে 45,
এটা আমি কালি চেঞ্জ করে লিখি, তাহলে তোমার দেখতে সুবিধা হবে। এটা 45 ডিগ্রি বলছে, ও অ্যাঙ্গেল ও এসি 45 ডিগ্রি। আর ও সিবি জিজ্ঞেস করেছে, ও সিবি মানে এই অ্যাঙ্গেলটা আমাদের বার করতে হবে। ও সিবি এটা আমরা জুড়ে দিই। আমাদের দেখো ভালো করে খেয়াল করো, ও সিবি এই অ্যাঙ্গেলটা আমাদের জিজ্ঞেস করেছে। এইবার তোমরা বলো তো, আমি যদি এটাকে একটু বাইরে এখানে নামিয়ে আনি, দেখো তো এরকম একটা ত্রিভুজ তৈরি হয়েছে কিনা। এটা এবি, এটা এবি, আর এখানে সি বিন্দু রয়েছে, এখানটা সি বিন্দু রয়েছে। তার মানে এটা কি একটা অর্ধবৃত্তস্থ কোণ নয়? একটা বৃত্তের ব্যাস আর এই এটা বৃত্তের উপর একটা বিন্দু। তার মানে কি এই অ্যাঙ্গেলটা কি 90 ডিগ্রি হবে, এটা 90 ডিগ্রি। তার মানে এখানে আমি বলতে পারি যে অ্যাঙ্গেল এ সি বি এই অ্যাঙ্গেলটা কি 90। এই যে টোটাল অ্যাঙ্গেলটা এটা কত 90 ডিগ্রি, ঠিক তো? কারণ এটা কি একটা অর্ধবৃত্তস্থ কোণ, এটা এবি বৃত্তের ব্যাস। এইবার আমাকে জিজ্ঞেস করেছে এই অ্যাঙ্গেলটা, তার মানে আমি যদি এই অ্যাঙ্গেলটুকু বের করতে পারি তাহলে আমার উত্তর হয়ে যাবে। এবার ভালো করে খেয়াল করো তো, এই এ ও আর ও সি এই দুটোই তো বৃত্তের ব্যাসার্ধ। এ ও আর ও সি সমান, দুটোই কি বৃত্তের ব্যাসার্ধ। এ ও আর ও সি হচ্ছে সমান। তার মানে এটা যদি 45 ডিগ্রি হয়, তুমি এই ছবিতে খেয়াল করো, এই ছবিতে এরকম আছে, এই দুটো সমান এ ও আর ও সি, তাহলে এই দুটো যদি সমানই হয় তার মানে এই অ্যাঙ্গেলটা সেম হবে। এটা 45 ডিগ্রি, তার মানে এই অ্যাঙ্গেলটা কত 45 ডিগ্রি হবে। তার মানে এটা কত 45, কারণ এই দুটো দৈর্ঘ্য সমান, তাহলে এটা 45 হলে এটা 45 হবে। ঠিক তো? বুঝতে পারছো তো? এবার এটা যদি 45 হয় তাহলে তো আমার আনসার হয়ে গেছে। আমি টোটালটা জানি 90, এই যে টোটাল অ্যাঙ্গেলটা অর্ধবৃত্তস্থ কোণ 90, এটুকু 45, তার মানে বাদ বাকি যে এই অ্যাঙ্গেলটুকু, বাদ বাকি যেটুকু পড়ে আছে এই এইটুকু, এটুকু কত হবে 45 ডিগ্রি হবে, কারণ টোটালটা তো 90, তার মধ্যে এইটুকু 45 হয়ে গেছে, তার বাদ বাকি এই অ্যাঙ্গেলটুকু কত 45 ডিগ্রি হবে। ঠিক আছে? তো দেখো কত সহজ হবে, তুমি এখান থেকে তার মানে আনসার হয়ে যাবে 45। তুমি ছবি থেকেই আনসারটা করে ফেলতে পারলে। কিন্তু তোমাকে তো এরকম বলা হয়নি যে হুবহু এইভাবে এমসিকিউই তুলে দেবে কোশ্চেনটা, পরীক্ষায় দেখা গেল এটাই 2 নম্বরে দিয়ে দিল, তখন তুমি কি এইভাবে ছবি এঁকে দিলে কি 2 নম্বর দেবে? নিশ্চয়ই দেবে না। তার জন্য তোমাকে এই বিষয়টাকে একটু লিখে করতে হবে। তো সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। যদি 2 নম্বরে যদি এমসিকিউ আসে তাহলে তো এইভাবে ছবি এঁকে 45 ডিগ্রি বলে দিলেই তোমার আনসার কমপ্লিট হয়ে যাবে। কিন্তু যদি কোশ্চেনটা 2 নম্বরে দিয়ে দেয়, দেখো তখন কি করবে। দেখো একটু হয়তো সময় বেশি লেগে যাবে, কারণ আমি এইটুকু বলতে গেলে একটু টাইম লাগবেই, কিছু করার নেই। তবু দেখো 2 নম্বরে তো দিয়ে দিতে পারে এটা, তো একটু দেখে রাখো কি করবে যদি 2 নম্বরে এসে যায় কোশ্চেনটা। তাহলে একটু লিখতে হবে। এবার কি লিখবে? এই অ্যাঙ্গেল এ সি বি, এই যে বড় অ্যাঙ্গেল এ সি বিটা অর্ধবৃত্তস্থ কোণ যেটা, এটা 90। প্রথমে লিখে দেবে অ্যাঙ্গেল এ সি বি 90, কারণটা লিখে দেবে ব্র্যাকেটে। কারণটা কি? এ সি বি অর্ধবৃত্তস্থ কোণ, ঠিক আছে? এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ এভাবে লিখে দেবে, যেটা একটা অর্ধবৃত্তস্থ কোণ। এবার 90, এবার এই অ্যাঙ্গেলটাকে তোমরা ভেঙে লেখার চেষ্টা করো। এ সি বি মানে কি তুমি বলতে পারো না? এটা আরো এখানে আমি ছবিটা আঁকছি তাহলে সুবিধা হবে। দেখো ওটাকে আমি জাস্ট এখানে নামিয়ে আনছি। তাহলে এটা কি এ, এটা বি, এটা সি, এটা ও। এইবার এ সি বি এই অ্যাঙ্গেলটাকে তুমি দুটো অ্যাঙ্গেলের যোগফল হিসেবে বলতে পারো না? অ্যাঙ্গেল এ সি বি কে এ সি ও এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা এভাবেও তো বলতে পারো। টোটাল অ্যাঙ্গেলটাকে এইটা প্লাস এটা বলতে পারো। ঠিক সেটাই করব। অ্যাঙ্গেল এ সি বিটাকে আমি এ সি ও প্লাস কি লিখবো বলো তো? এ সি ও আর কি ও সি বি, অ্যাঙ্গেল ও সি বি এটা 90, এভাবে লিখলাম। এবার কেন লিখলাম দেখো, কারণ আমাকে নির্ণয় করতে বলেছে কি এ ও সি বি। দেখো এটাকে আমাকে নির্ণয় করতে হবে ও সি বি, অ্যাঙ্গেল ও সি বি, ও সি বি। তাহলে আমি এখান থেকে ও সি বি ভ্যালুটা পেয়ে যাবো। ও সি বি ইকুয়াল টু কত হবে 90 মাইনাস এ সি ও। এইবার এ সি ওর মানটা কি আমরা জানি? এ সি ও এই অ্যাঙ্গেলটা জানি না ঠিকই, কিন্তু এই অ্যাঙ্গেলটা তো জানি। তার মানে আমি এসিওর জায়গায় কি লিখবো দেখো, 90 মাইনাস এসিওর জায়গায়
আমি লিখে দেবো CAO, মানে এই অ্যাঙ্গেলটার পরিবর্তে আমি এই অ্যাঙ্গেলটা লিখে দেবো CAO। কেন লিখলাম, এবার তুমি লিখে দেবে যে এই দুটো সমান, অ্যাঙ্গেল ACO সমান সমান অ্যাঙ্গেল CAO, যেহেতু কি এই যে এই দুটো দৈর্ঘ্য সমান, ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ তো এই যে এই দুটো, এখানে এই যে এই দুটোর কথা আমি বলছি, AO আর OC সমান, ওইটা এখানে ব্র্যাকেটে লিখে দেবে, তাহলে ঝামেলা মিটে যাবে। AO আর OC এই দুটো সমান, এইটা তুমি একটু উল্লেখ করে দেবে, ব্যাস এই দুটো লিখে দিলে। তাহলে এবার তুমি মানটা বসিয়ে দাও, CAO তো এবার তুমি পেয়ে গেছো, বসিয়ে দাও 90 মাইনাস CAO কত হবে, CAO তো আমরা জানি, CAO দেখো আনসারে ওরা দিয়ে দিয়েছে, CAO যা OAC কিন্তু একই, এই দেখো CAO এটা মানেই কিন্তু OAC, একই একই জিনিস, কিন্তু জাস্ট উল্টে লেখা হয়েছে, এই অ্যাঙ্গেলটার কথাই বলছে, মানে এই অ্যাঙ্গেলটার কথা বলছে কিন্তু, এই যে 45, তার মানে এটা 45, এটা ওরা বলে দিয়েছে, তার মানে 45 ডিগ্রি হয়ে যাবে আমার আনসার, 45 ডিগ্রি, ঠিক আছে। এটা নেক্সট কোশ্চেন আমাদের কি দিয়েছে দেখে নিই। নেক্সট কোশ্চেন বলেছে tan ত্রিভুজ ABC এর ক্ষেত্রে tan A plus B/2 এর মান কত। আচ্ছা দেখো খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন, tan of A plus B এর মান চেয়েছে, tan of A plus B/2 এইটার মান ওরা জিজ্ঞেস করেছে, ঠিক আছে। একটা ত্রিভুজের ক্ষেত্রে এটার মান কত, অপশনগুলো আছে, অপশনগুলো আমি লিখে নিচ্ছি তাহলে একটু সুবিধা হবে। অপশনগুলো কি কি আছে, অপশন আছে হচ্ছে tan C/2 cot C/2, দেখো অপশন আছে tan C/2 cot C/2 আর আছে sin C/2, এরকম অপশন আছে, ঠিক আছে। আর চারটে আমি লিখলাম না অতগুলো, ঠিক আছে। এইভাবে অপশন দেওয়া আছে। দেখো আমি কেন অপশনগুলো লিখছি, এটার ক্ষেত্রে অপশনটা ইম্পর্টেন্ট, কারণ এক্ষেত্রে একটা ত্রিভুজ বলে দিয়েছে, ওকে আমি ত্রিভুজটা তাহলে এখানে রাফলি একটা ত্রিভুজ, ওরা কিচ্ছু বলেনি কিন্তু যে ত্রিভুজটা কেমন হবে, আমি ইচ্ছা মতো একটা ত্রিভুজ এঁকে নেব, ABC, একটা ABC একটা ত্রিভুজ বলেছে। এইবার মজার বিষয় হচ্ছে যে এই যে ত্রিভুজ, এখানে ABC তিনটে অ্যাঙ্গেলের কথা বলেছে, বুঝতে পারছি ত্রিভুজ ABC, কিন্তু ওরা কোনো অ্যাঙ্গেলই বলে দেয়নি, পার্টিকুলার যে অ্যাঙ্গেল তো আমাকে বলে দেবে যে AB এত 40 ডিগ্রি, B 60 ডিগ্রি, তাহলে তো আমি বলতে পারবো যে পার্টিকুলার 80 70 আমার পার্টিকুলার মান আসবে, কিন্তু এরা কিছুই বলেনি, ABC কোনো মানই বলে দেয়নি, অথচ আমার এইভাবে অ্যাঙ্গেলটা tan of A plus B/2 টা চেয়েছে। এবার আমি তো বলতে পারবো না, কারণ A plus B টা দেখো এখানে A plus B টার্মে ছিল, এখানে দেখো সব আনসারগুলোর মধ্যে C আছে, কোথাও AB কিন্তু নেই, কারণ আমার মেন টার্গেট হচ্ছে A plus B টাকে তাড়িয়ে দিতে হবে, A plus B টাকে C দিয়ে লিখে দিতে হবে, তাহলে আমার আনসার চলে আসবে, কারণ সেইভাবে অ্যাঙ্গেল তো বলা নেই, শুধু A plus B টাকে C দিয়ে চেঞ্জ করে দেবো, ব্যাস আমার আনসার কমপ্লিট হয়ে যাবে। আমার মেন এখানে টার্গেট যেটা হচ্ছে A plus B, এই A plus B টাকে অ্যাঙ্গেলটাকে C অ্যাঙ্গেল দিয়ে ট্রান্সফার করে দিতে হবে, তাহলে আমার আনসার কমপ্লিট হয়ে যাবে। তো চলো দেখি কিভাবে A plus B টাকে আমি C দিয়ে লিখতে পারি, এটা হচ্ছে মজার বিষয়, যে কিভাবে আমি C দিয়ে এটাকে লিখবো। খুবই সহজ, মনে করো একটা ত্রিভুজের ক্ষেত্রে ABC, এটা তো তিনটে কোণের সমষ্টি কি হয়, 180 হয়, তো ব্যাস হয়ে গেল, অর্ধেক কাজ হয়ে গেছে। এবার তুমি A plus B এর মানটা এখান থেকে বের করে নাও, দেখো কি হয়, A plus B মানে 180 মাইনাস C আসছে, তাই তো, এটা হচ্ছে A plus B এর মান। এবার এই মানটাই আমি এখানে বসিয়ে দেবো এই সমীকরণে, ব্যাস আমার আনসার কমপ্লিট হয়ে যাবে। tan of A plus B/2 ছিল, এটা মানে লিখতে পারি এখন আমি A plus B টাকে যদি তাড়িয়ে দিই, A plus B এর জায়গায় আমি লিখবো 180 মাইনাস C, 180 মাইনাস C/2, তাই তো হয়ে গেল। এইবার দেখো ও এখনো কিন্তু আনসার মেলেনি, ভালো করে খেয়াল করে দেখো। এবার কি করতে হবে বলো তো, এই 2টাকে দুদিকে সেপারেট করে দিতে হবে, কারণ কোথাও নিচে C/2 কোথাও 180 কিন্তু নেই, সুতরাং এই 2টাকে এবার সেপারেট করে দিতে হবে। 2টা 180/2 এভাবে লিখতে পারি, 180/2 মাইনাস C/2 যদি আমি সেপারেট করে দিই। যদি অসুবিধা হয় দেখো তুমি এই লাইন থেকে এবারে আগের লাইনে যাও না, চেক করো, এই লাইন থেকে এই লাইনে চেক করো, এটা যদি তুমি লসাগু করো দেখো এটাই কিন্তু ঘুরে পাবে, সুতরাং আমি এই লাইন থেকে আবার এই লাইনে লিখতে পারি, কোনো সমস্যা নেই।
এইবার এরকম যদি থাকে, এবার দেখো আমার আনসার চলে আসছে ট্যান অফ, এবার 180/2 মানে কত 90 মাইনাস c/2, c/2 থেকে গেল ট্যান অফ 90 মাইনাস c/2 মানে আমি কি লিখতে পারি, এই ফর্মুলাটা নিশ্চয়ই তোমরা সবাই জানো, ট্যান 90 মাইনাস থিটা ইকুয়াল টু কট থিটা, তাই তো। আবার ঘুরিয়ে কট 90 মাইনাস থিটা মানে ট্যান থিটা লিখতে পারি। তাহলে এখানে আমরা সেম ভাবে ট্যান 90 মাইনাস থিটা, থিটাটা এখানে c/2 থিটা হিসেবে কাজ করছে, সুতরাং ট্যান 90 মাইনাস থিটাকে আমি একবারে কট কট থিটা লিখে দিতে পারবো, কট থিটা। এবার থিটা মানে এখানে কত c/2, এই যে এখানে c/2 আছে, সুতরাং c/2 আমার সঠিক উত্তর হয়ে যাবে c/2। ঠিক আছে, দেখো যে ট্যান ছিল উত্তরে, ঘুরে ট্যানটা কট হয়ে গেল। বেশ মজাদার একটা অঙ্ক, এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, একটু দেখে রাখবে, ভালো করে করে রাখবে। তো চলো নেক্সট কোশ্চেন দেখি। আবার নেক্সট কোশ্চেন কি বলছে আমাদের, নেক্সট কোশ্চেন আমরা 4 অবধি তো করলাম, এবার 5-এর দাগে দেখো। 5-এ বলছে একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তনের সাংখ্যমান সমান হলে ঘনকের বাহুর দৈর্ঘ্য কত। একটা ঘনক আছে, হ্যাঁ, তো আমরা একটু ঘনকটা এঁকে নিই। যদিও তোমাদের সূত্র জানলে বসিয়ে দিলে হয়ে যাবে, কিন্তু তাও তোমাদের যদি কোনো কোথাও কনফিউশন থাকে তার জন্য আমি বলি বিষয়টা। একটা ঘনক আছে, হ্যাঁ, কোশ্চেনে বলছে যে একটা ঘনক আঁকার চেষ্টা করি। ঘনকের বৈশিষ্ট্য হচ্ছে এই যে তুমি দেখতে পাচ্ছ, এই যে প্রত্যেকটা কিন্তু একটা তল, একটা সারফেস। আমি এখনো দুটো এঁকেছি, মোট 6টা হবে, এটা ঘরের মতো হয়। ঠিক আছে, তো প্রত্যেকটা তল প্রত্যেকটা বর্গক্ষেত্রের মতো, মানে এই বাহুটা যদি এ হয়, এর যে দৈর্ঘ্য সেম, প্রত্যেকটাই একই রকম। ঠিক আছে, তো এটা দিয়ে এরকম 6টা তল হবে, এরকম একটা তল তো নয়, ঘনকের 6টা তল থাকে। কি করে, এই যে চারপাশে 4টে থাকে, চারদিকে 4টে, উপরে একটা নিচে একটা, মোট 6টা তল থাকছে। এবার কোশ্চেনে বলছে, আমি ধরে নিলাম যে বাহুর দৈর্ঘ্য এ, আমি ধরে নিচ্ছি। কোশ্চেনে বলছে যে একটা ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল আর আয়তনের সাংখ্যমান, মানে দুটো সমান, সমগ্র তলের ক্ষেত্রফল আর আয়তন সমান, আয়তন সমান সমান বলছে সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, এই দুটো সেম বলছে। কিন্তু যাই হোক, এটা শর্ত। এবার এটা এই সমীকরণ থেকেই আমরা বাহুর দৈর্ঘ্য এ বের করবো, আর আমাদের বার করতে বলেছে এ এর মানটা, যে এটা কত, বাহু কত, সেটা আমরা বের করব। এবার সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা যদি জানো তো হয়ে যাবে। এবার ফর্মুলা তো অনেকে গুলিয়ে যায়, যে ফর্মুলা মনে থাকে না, এত ফর্মুলা, সত্যি অনেক ফর্মুলা, কারণ কর্ণের দৈর্ঘ্য, আয়ত্ত ঘনকের বিভিন্ন ফর্মুলা আছে, সমগ্র তলের ক্ষেত্রফল, চোঙের ফর্মুলা, প্রচুর ফর্মুলা আছে, এই ফর্মুলাগুলো গুলিয়ে যায়। তার জন্য তোমরা যদি ছবিটা খেয়াল রাখতে পারো তাহলে দেখবি ফর্মুলা ইজি হয়ে গেছে। এটা একটা কিন্তু একটা মাস্টার একদম প্ল্যানিং। সবসময় এই এই যে তোমাদের এই 3D যে পিকচার, এই আয়ত ঘন, তারপর শঙ্কু, এই ধরনের যে ইয়েগুলো আছে, তোমাদের এই ফর্মুলাগুলো খেয়াল রাখতে গেলে ছবিটাকে খেয়াল রাখতে হবে ভালো করে। ছবি খেয়াল রাখতে দেখলে ফর্মুলা মনে থেকে যাবে, আর গোলাবে না, কনফিউশনটা কম হয়। তো সমগ্র, তো এই জন্যই তো আমি ছবিটা এঁকে নিলাম, না হলে ছবি না আঁকলেও অঙ্ক হয়ে যেত। তো চলো দেখি সমগ্র তলের ক্ষেত্রফল। আচ্ছা, প্রথমে আয়তনটা দেখে নিই। আয়তন কি হবে, এই ঘনকের আয়তনটা কি করে বলবি বলো তো? আয়তন মানে কি, দৈর্ঘ্য, এই যে এটাকে তুমি ভাবো না, এটা তো এ, এই দৈর্ঘ্য, প্রস্থ আর এই যে উচ্চতা, তিনটে গুণ করে দিলে ভলিউম পেয়ে যাবো, আয়তন পেয়ে যাবো। তার মানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবই তো এ, তার মানে এ গুণ এ গুণ এ, তার মানে এ কিউব, এটা হচ্ছে আয়তন। এর সাথে সমান বলেছে সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল বাদ দাও, তুমি কি বলো একটা তলের ক্ষেত্রফল কত এর? এই যে বললাম না, প্রত্যেকটা তল বর্গক্ষেত্রের মতন, তার মানে এই একটা তলের ক্ষেত্রফল কত, বাহু গুণ বাহু, এই যে এটা বাহু, এই একটা বাহু, এইটা গুণ করলে কি আমরা এই ক্ষেত্রে এই যে বাইরের দিকে, এই আমার দিকে যে তলটা আছে, মানে এই তলটা মোটামুটি আমি আঁকার চেষ্টা করছি, এই যে বাইরের দিকের তলটা, এই তলটার ক্ষেত্রফল কত, এ স্কয়ার নয় কি, এ স্কয়ারই হবে তো, এই তলটার ক্ষেত্রফল কত হবে, এ স্কয়ার হবে, তাই তো। কিন্তু এইরকম তো একটা তল নেই, এরকম কি 6টা তল আছে, তার মানে 6টা তলের ক্ষেত্রফল কত হবে, এ স্কয়ার প্লাস এ স্কয়ার, 6 বার এ স্কয়ার যোগ হয়, মানে 6টা স্কয়ার হবে, তার মানে 6 স্কয়ার। তার মানে সমগ্র তলের ক্ষেত্রফল, যেহেতু 6টা তল আছে, এ স্কয়ার, একটা তলের ক্ষেত্রফল এ স্কয়ার, কিন্তু 6টা তল আছে, তার মানে 6 স্কয়ার। এইবার এখান থেকে এর মান বের করতে হবে,
এটা এবার তো সহজ হয়ে গেল, বিষয়টা খুবই সহজ। এবার তুমি কি করবে, এই এ স্কোয়ারটাকে এই পাশে আনো, এ কিউব বা এ স্কোয়ারটাকে এই পাশে নিয়ে চলে আসো, 6 ও পাশে থাকলো। এবার সূচকের নিয়ম কি, এই 2 যদি ওপরে যায় তাহলে কি -2 হয়ে যাবে, তার মানে 3 - 2 = 6। এ থেকে 3 - 2 1, তার মানে 6, তার মানে এ ইকুয়াল টু কত আসলো 6, 6 একক। এটাই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলো এবার নেক্সট কোশ্চেন দেখে নিই, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। হ্যাঁ, তো আমি দেখো কোথাও স্টেপ জাম্প করিনি, কিন্তু একদম স্টেপ বাই স্টেপ করেছি। তো তোমরা যদি ধীরে ধীরে প্র্যাকটিস প্র্যাকটিস হয়ে গেলে দেখবে তখন এত লাইন করা লাগবে না, এইখান থেকেই তুমি বলে দিতে পারবে, যেহেতু এই যে 2 কেটে যাচ্ছে, এটা এ মানে 6, এক লাইনে তুমি বলে দেবে। কিন্তু অনেকের যদি বুঝতে অসুবিধা হয়, ওই জন্য আমি প্রত্যেকটা লাইন করে দেওয়ার চেষ্টা করছি, যাতে কোনো জায়গায় কোনো কনফিউশন না থাকে তোমাদের। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন আমাদের, নেক্সট কোশ্চেনটা দেখে নিই কি আছে। নেক্সট হচ্ছে তোমার 4-এর দাগ, 5-এর দাগেরটা হয়ে গেল। এবার আমরা 6-এর দাগের কোশ্চেনটা দেখব। 6-এর দাগে একটা খুব ভালো একটা অঙ্ক আছে, একদম লাস্টের চ্যাপ্টার তোমাদের ওই রাশি বিজ্ঞান, ওই চ্যাপ্টারের অঙ্ক। একটা খুব সুন্দর একটা অঙ্ক দেওয়া আছে, তো চলো আমরা দেখে নিই কি বলছে। ও সরি, 6-এরটা, 1-এর 6, 5 অব্দি তো হয়ে গেল। এবার 6-এরটা কি বলছে দেখো, কোশ্চেনটা আছে একটা সামেশন আছে। এটা এটা কি চিহ্ন বলো তো? সামেশন মানে যোগ, পরপর যোগ হতে হতে যাবে। বলেছে 10 ইন্টু আই, ঠিক আছে, 10 ইন্টু আই, আর আই এর মান 1 to 10। এটা একটা লিমিট, সব থেকে কম ভ্যালু 1, সব থেকে কম হচ্ছে 1 থেকে শুরু করবে, 1 থেকে শুরু করে 1 2 3 4 এভাবে পরপর পরপর কত অবধি যাবে, 10 অবধি যাবে, ম্যাক্সিমাম 10 অবধি যাবে। এটা লিমিটটাকে বুঝিয়ে দেয়। এইবার এই 10 ইন্টু আই এর সামেশন, এর অর্থটাই হচ্ছে এইটা মানটাই আমাদের বের করতে বলেছে। এটা কিভাবে আমরা বের করবো দেখো, তুমি এইটা বাদ দাও, এটা যদি বাদ দাও, এটা শুধু এর যোগটাকে বোঝাচ্ছে, এটা যে যোগ হচ্ছে আর লিমিটটা 1 থেকে 10 অবধি, শুধু এটা সেটুকুই বোঝাচ্ছে। এটাকে তুমি যদি বাদ দিয়ে ধরো তাহলে দেখো 10 ইন্টু আই, এবার এটারই পরপর যোগ হতে হতে যাবে। মানে কিরকম বলতো, 10 ইন্টু আই, আয়ের মান কত হবে বলেছি, একদম কম থেকে শুরু করে একদম মানে সর্বোচ্চ, নিম্ন থেকে শুরু করে সর্বোচ্চ, নিচে একদম নিচ থেকে শুরু করে উপরে যত অবধি যাবে সেই অবধি আমরা দেখবো। তো এখানে আয়ের মান কি 1 থেকে শুরু হবে, তো আমরা লিখলাম 1। এবার বলেছি কি এই এইটার মিনিংই কি, যোগ হতে হতে যাবে, এই টার্মটা বারবার যোগ হবে। তো প্লাস 10 ইন্টু 1 হলো, এবার 2 আসবে, এইভাবে চলবে 10 ইন্টু 3, ঠিক আছে, প্লাস ডট ডট, 4 5 6 সবগুলো তো আর লেখা সম্ভব নয়, অনেক টাইম লেগে যাবে, ওই জন্য ডট ডট দিয়ে একদম লাস্ট টার্মটা লিখবো আবার, 10 গুণ আই। এবার আয়ের মান কত, 1 2 3 পরপর গেছে আয়ের মান। আর এই লিমিটটা কিন্তু আই এর লিমিট বোঝাচ্ছে, এই যে আই ইকুয়াল টু 1 বলেছে, 10 সব ক্ষেত্রেই থাকবে আর যোগ হতে হতে যাবে। আর এই আয়ের মান 1 2, এই যে এগুলো সব আয়ের মান। আমি একটু ভালো করে বোঝাই, এই 10 গুলো কিন্তু কমন, আর এই যে মানগুলো এগুলো সব আয়ের মান, ঠিক আছে। এবার ওই আয়ের মানটা 1 থেকে 10 অবধি পরপর যোগ হতে হতে চলে যাবে। তো 1 2 3, এবার লাস্টে এখানে কত হবে বলো তো, লাস্ট মান 10 হবে, কারণ সর্বোচ্চ মান 10 বলে দিয়েছে ওখানে। তো এটা এবার এই যোগটা আমি বের করতে পারলে আমার আনসার হয়ে যাবে। এবার এটা কি করে শর্টে বের করা যায় একটু ভেবে দেখো তো। এখানে আমরা একটু কায়দা খাটাবো, একটু কায়দা না খাটালে এটা করতে গেলে মোটামুটি তার অবস্থা খারাপ হয়ে যাবে, তাকে ওই এমসিকিউ করেই বাড়ি চলে আসতে হবে পরীক্ষায়, আর কিছু করা যাবে না। তো তার জন্য আমরা একটু বুদ্ধির প্রয়োগ করব। কি করা যায়, এখান থেকে 10 কমন নিয়ে নাও, প্রত্যেকটা টার্ম এরকম যে 10টা টার্ম আছে এখানে, প্রত্যেক এই মাঝখানগুলো তো দেখা যাচ্ছে না, ওগুলো লাগবে না, ওগুলো আমরা ডট ডট দিয়ে বেরিয়ে যাবো, সব লেখার দরকারই নেই কোনো। তো এখানে প্রত্যেকটা থেকে 10 কমন নিয়ে নাও, প্রত্যেকটা 10 তো আছে বললাম, এই যে 10, এই 10টা সব জায়গায় তো রয়েছে, 10 যদি নিয়ে নাও, এবার দেখবে প্রথমটার থেকে 1 পাচ্ছ, পরেরটার থেকে খেয়াল করো 2 পাচ্ছ, প্লাস দিয়ে এটার থেকে খেয়াল করো 3 পাচ্ছ, তারপরে কিন্তু ডট ডট আছে, 10 কিন্তু এগুলোর মধ্যেও আছে। যে লাস্টের টার্মটা এটা খেয়াল করো, 10 আমি নিয়ে নিচ্ছি, তাও দেখো 10 পড়ে আছে, দেখো অনেকটা ছোট হয়ে গেল। তবুও এই জিনিসটা এখন আমি জানি না, এটা তুমি 1 থেকে 10 অব্দি যোগ আছে, পরপর তুমি 1 2 3 4 5 6
যোগ করেও বের করতে পারো, যদি অনেকটা সময় লেগে যাবে। তার জন্য একটা শর্ট ট্রিক্স আছে, দেখো এই ফর্মুলাটা যদি মনে রাখো তাহলে একবারে হয়ে যাবে। ফর্মুলাটা হচ্ছে n ইন্টু n প্লাস 1/2। এই ফর্মুলা যদি বসাতে পারো তাহলে এই যে স্বাভাবিক সংখ্যার যে পরপর যে 1 থেকে 10-এর সমষ্টি আছে এটা বেরিয়ে যাবে। এখানে n এর মান কত বসাবো, n এর মান যদি আমি 10 বসাই, দেখো আমার আনসার চলে আসবে 10 ইন্টু কত, n প্লাস 1 মানে কত, 10 প্লাস 1 মানে 11/2। আর এটা তুমি কাটাকুটি করো 5 5 11 কত 55। তার মানে এটা কত হবে, 55 হবে। 10 গুণ এই যে যোগফল, এটা আমি এই ফর্মুলা দিয়ে করতে পারি। এই ফর্মুলাটা খাতায় লিখে রাখবে, ঠিক আছে? তাহলে এখানে অনেকটা টাইম তোমাদের বেঁচে যাবে। n ইন্টু n প্লাস 1/2 এটা করলে 55 হবে। 55 মানে 550। এটাই হবে আনসার এ। 550 হয়ে যাবে সঠিক উত্তর। আশা করি এই কোশ্চেনটা তোমরা বুঝতে পেরেছো। চলো এবার এমসিকিউ গুলো তো আমাদের হয়ে গেল। এইবার আমরা 2-এর দাগের কোশ্চেন গুলো, মানে শূন্যস্থান পূরণ আছে, হ্যাঁ তোমার শূন্যস্থান পূরণ আছে, শূন্যস্থান পূরণগুলো আমরা এক এক করে দেখব। 2-এর 1 কি বলেছে, অংশীদারি কারবার ক ধরনের। একদম সহজ কোশ্চেন করেছে, তোমরা দেখবে আর লিখে চলে আসবে। অংশীদারি কারবার ক ধরনের, দু ধরনের। যদিও কি কি চাইনি তবু আমি বলে দিচ্ছি। একটা হচ্ছে কি সরল অংশীদারি কারবার, সরল অংশীদারি কারবার, আর একটা আছে মিশ্র অংশীদারি কারবার। এবার তোমরা জিজ্ঞেস করবে যে সরল অংশীদারি কারবার কি, মিশ্র অংশীদারি কারবার কি। এখন এটা ডিটেইলসে বলতে গেলে অনেকটা টাইম লেগে যাবে, যাই আমি একটু শর্টে বলে দিচ্ছি, তোমরা বইয়ে কেন বলছি দেখো। √3 - 7 এর অনুবন্ধীকরণ। এটার অনুবন্ধীকরণে কি হবে বলতো, এটার অনুবন্ধীকরণে কি আমি এটা লিখতে পারি √3 + 7। অনেকে এই ভুলটাই করবে, মনের আনন্দে √3 + 7 লিখে বেরিয়ে আসবে, কারণ এই মাইনাস প্লাসে যে চেঞ্জ হয় অনুবন্ধীকরণে লিখতে গিয়ে, তো এই মাইনাস আছে এখানে প্লাস করে দিয়ে বেরিয়ে চলে আসবে, কিন্তু তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, এটা কিন্তু সঠিক নয়। সঠিকটা কি করে পাবো, সবসময় খেয়াল রাখবে অনুবন্ধীকরণে লেখার সময় যে অমূলক সংখ্যা আছে, এই যে √3, এর সাইনটা চেঞ্জ হবে, মানে এর আগে প্লাস আছে, এটা এর আগে একটা মাইনাস হবে, আর এই মাইনাস সাত যেমন আছে তেমনই থাকবে, ঠিক আছে? এইটা হবে এর অনুবন্ধীকরণ। এবার এর একটা মানে সংজ্ঞা আছে, যেখানে ওখানে ডেফিনেশনে বলা ছিল, দেখবে অনুবন্ধীকরণী ওই জায়গাটা ওরা বলেছিল যে এর অনুবন্ধীকরণী যদি এইটা হয়, এই √3 - 7 এর অনুবন্ধী -√3 - 7 যদি হয়, মানে যারই হোক না কেন, এটার অনুবন্ধীকরণে যদি আমি এটা বলি তখনই বলতে পারবো। তার জন্য শর্ত আছে, এই যে এই দুটো যোগ করেও একটা মূলদ সংখ্যা আসবে, ঠিক আছে? আর এটা যদি গুণ করেও একটা মূলদ সংখ্যা আসবে। কন্ডিশন এটা, তুমি দেখো, তুমি এটার হচ্ছে তোমার অনুবন্ধীকরণে আমি এটা বলে দিয়েছি আনসারটা, √3 - 7। এই দুটো যোগ করো, দেখো এই +√3 - √3 কেটে যাচ্ছে, মূলদ সংখ্যা চলে আসছে। মূলদ সংখ্যা মানে কি, মূলদ সংখ্যা পাবার মানে হচ্ছে 3, 5, 4 এই ধরনের নাম্বার। আর অমূলদ সংখ্যা মানে রুট যে যখন থাকে সেগুলো অমূলদ সংখ্যা, √3, √5 এগুলো সব অমূলদ সংখ্যা। যদি রুট না থাকে, এরকম নর্মাল সংখ্যা থাকে, সেইগুলো সব মূলদ সংখ্যা। তো এবার যোগ করে দিলে দেখো রুটটা কেটে যাচ্ছে, এই যে √3, এই √3 কেটে যাচ্ছে, মূলদ সংখ্যা চলে আসছে। গুণ করলেও রুটটা উঠে যাবে। ওই কারণে সবসময় এই অমূলদ সংখ্যা, এই যে রুটের যে পার্টটা, এর সাইনটাকে চেঞ্জ করে দেবে। এর আগে প্লাস আছে, এর আগে আমরা মাইনাস করে দিলাম, আর -7টা চেঞ্জ করলাম, ওটা যেমন ছিল সেমনই থাকলো। তো এইভাবে একটু কেয়ারফুল থাকবে, সবসময় রুটের আগে মাইনাসটাকে চেঞ্জ করতে হয়, তাহলে অনুবন্ধীকরণই পাওয়া যায়। কারণ এটা কেটে যায় যোগ করার সময়, ওই জন্য এটা একটু খেয়াল রাখবে। এই জায়গাটা অনেক সময় √3 + 7 করে বেরিয়ে যায় অনেকে, এই জায়গাটা খেয়াল রাখতে হবে। তাহলে আনসার কি হবে, আনসার হবে এই যে এটা -√3 - 7। √3 - 7 এর অনুবন্ধীকরণই -√3 - 7, ঠিক আছে? এইবার আমরা 2-এর 3-এর কোশ্চেনটা দেখি। 2-এর 3-এরটা কি বলেছে, সমকোণী ত্রিভুজের অতিভুজই হলো ত্রিভুজের পরিবৃত্তের ড্যাশ। সমকোণী ত্রিভুজ একটা এঁকে নিই, সমকোণী ত্রিভুজের অতিভুজ,
সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে ত্রিভুজের পরিবৃত্ত। পরিবৃত্ত মানে কি বলতো, এই যে এর যে শীর্ষবিন্দুগুলো আছে, এই যে মাথার যে বিন্দুগুলো, এইগুলো দিয়ে বৃত্তটা তৈরি হবে, এইগুলোর উপর দিয়ে যাবে বৃত্তটা, এইটা। ঠিক আছে, এইবার এর উপর দিয়ে গেল। আর তাহলে বলছে যে এই অতিভুজটাই পরিবৃত্তের কি হবে, এই অতিভুজটা এই পরিবৃত্ত এই এই যে পরিবৃত্ত আছে এর সেন্টারটা কোথায় থাকবে বলতো, এর সেন্টারটা থাকবে এই অতিভুজের ওপর। তার মানে সেন্টার দিয়ে এই যে দৈর্ঘ্যটা, এটাকে আমি নাম দিয়ে দিচ্ছি মনে করো এবি, এই যে দৈর্ঘ্যটা সেন্টার দিয়ে যেটা যায়, যেটা যায় সেই যে নাম আমি কি বলেছি, ব্যাস। তার মানে এই যে অতিভুজ, এইটা এই পরিবৃত্তের কি হবে, এটা তো অতিভুজ, এটা অতিভুজ, এই যে অতিভুজটা এটা এই পরিবৃত্তটা কি হবে, ব্যাস হবে। তাহলে আমাদের আনসার হয়ে যাবে ব্যাস। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পেরেছো। এটা দেখবে একটা উপপাদ্য মনে হয় তোমাদের আছে, ওটা দেখে নেবে, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। তিনেরটা হয়ে গেল। এবার আমরা আসবো চারের কোশ্চেনে। চারেরটা কি বলেছে, চারেরটা বলেছে যে 1+2sin θ cos θ কে পূর্ণবর্গ আকারে প্রকাশ করো। বেশ একটা ইন্টারেস্টিং কোশ্চেন, খুব মজাদার কোশ্চেন একটা। দেখো বলেছে 1+2sin θ cos θ, এটাকে কি করতে হবে, এটাকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করতে হবে। কি করতে হবে, পূর্ণ বর্গাকারে প্রকাশ, পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে হবে। এবার তোমরা জিজ্ঞেস করবে যে পূর্ণবর্গটা কি। পূর্ণবর্গ মানে স্কোয়ার, বর্গ মানে কি স্কোয়ার, অর্থাৎ কিছু একটা স্কোয়ার আকারে লিখতে হবে। এই যে টার্মটা 1+2sin θ cos θ, এটাকে এইভাবে কিছু একটা স্কোয়ার আকারে লেখার ব্যবস্থা করতে হবে, স্কোয়ার, তাহলেই হয়ে যাবে। তাহলে বলো তো এখানে কি করা যেতে পারে, কিছু কি মাথায় আসছে? দেখো তো, একটু ভাবতে শিখতে হবে, না ভাবলে হবে না। আমি করিয়ে দিলে তো হয়ে গেল। একটু ভাবো তো, নিজেরা একটু ভিডিওটা পজ করে একটু চিন্তা ভাবনা করো তো কি করা যায়। চলো দেখি। একটা জিনিস বুঝতে পারছো, এই জায়গায় 2×sin θ cos θ, এটা দেখে মনে হচ্ছে না যে 2ab ফরম্যাটে আছে অনেকটা। a+b হোল স্কোয়ার মানে কি, a² + 2ab + b², এটা দেখে কিছু মনে হচ্ছে? দেখো এই 2ab টার্মটা এখানে রয়েছে না, এই যে এটাকে যদি আমি 2ab ধরি, sin θ-কে a ধরি, cos θ-কে b ধরি, তাহলে দেখো 2ab এর সাথে মিলে যাচ্ছে। কিন্তু এখানে a² b² আছে, এখানে তো তা নেই, এখানে 1 রয়েছে। তাহলে 1 কে কি আমি a² b² মানে এখানে a এর মান কত sin θ আর b এর মান কত cos θ, তাহলে sin² θ cos² θ করে লিখতে পারি, অবশ্যই লিখতে পারি। 1 মানেই তো sin² θ cos² θ, ঠিক না? এই 1 মানে কিন্তু আমি এটা লিখতে পারি sin² θ cos² θ, শুধু এই 1 এর জায়গায় লিখলাম। এইবার 2sin θ cos θ যেটা পড়ে আছে লিখে দিলাম, 2sin θ cos θ। এইবার একটু খেয়াল করো, তাহলে বুঝতে পারবে যে এই ফর্মুলার সাথে মিললো কিনা। দেখো মিলে গেছে, a স্কয়ার, দেখো a স্কয়ার চলে এসেছে, এই যে a স্কয়ার পার্টটা চলে এসেছে, এটাকে মনে মনে a ধরো। তারপরে দেখো 2ab আছে, এই যে 2a মানে এই যে sin θ, আর এই cos θ টা b, আর দেখো b স্কয়ার ওখানে রয়েছে, তাহলে পুরোপুরি এর সাথে মিলে গেল। শুধু চেঞ্জটা কি, এখানে a এর জায়গায় আছে sin θ আর b এর জায়গায় আছে কি cos θ, ব্যাস। a এর জায়গায় sin θ, b এর জায়গায় cos θ, তাহলেই দেখো এটা চলে আসে। এইবার আমি এটাকে লিখে দিতে পারবো sin θ + cos θ তার হোল স্কয়ার, হয়ে গেল। পূর্ণবর্গ আকারে বলেছে, এই বললাম না স্কয়ার আকারে লিখতে হবে কিছু, হয়ে গেল লেখা। ঠিক আছে, তো চলো নেক্সট কোশ্চেন এবার দেখি। 4 এর দাগের হয়ে গেল, 5 এর দাগেরটা এবার আমরা আসবো। দেখবে টেস্ট পেপারে তোমাদের সব যে সেট সলভ করতে হবে না, কয়েকটা সলভ করলে বুঝতে পারবে যে কি ধরনের কোশ্চেন আসছে। যদি আগের সেটটা সলভ না করো তো করে নেবে, আমি বললাম ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, কয়েকটা করলে মোটামুটি আইডিয়া হয়ে যাবে কি ধরনের কোশ্চেন আসবে। তো নেক্সট যেটা বলেছে যে একটি চোঙের ব্যাসার্ধ উচ্চতা দ্বিগুণ করলে আয়তন কত গুণ বৃদ্ধি পাবে। একটা চোঙ বলেছে, তাই তো? চোঙ এঁকে নি, একটা চোঙ আমি এঁকে নিচ্ছি। ঠিক আছে, একটা চোঙ এঁকে নিলাম।
কোশ্চেনে বলছে, চোঙটা একদমই ভালো হয়নি, দাঁড়াও একটু মোটামুটি আঁকার চেষ্টা করি। ঠিক আছে, একটা চোঙ আছে, চোঙের ব্যাসার্ধ আমি ধরে নিচ্ছি আর, চোঙের ব্যাসার্ধকে আমরা ধরে নিচ্ছি আর চোঙের ব্যাসার্ধ, আর চোঙের তো উচ্চতা থাকে, উচ্চতা এই যে হাইট, একদম উপর থেকে একদম নিচ অব্দি যে লম্ব উচ্চতা এইচ, উচ্চতা আমি এইচ ধরে নিলাম, ব্যাসার্ধকে আমি আর ধরে নিলাম। এইবার ওরা বলছে যে উচ্চতা আর ব্যাসার্ধ দ্বিগুণ করেছে, মানে উচ্চতা এইচ ছিল, এইচটাকে 2h বানিয়ে দিয়েছে, ইচ্ছা হলো বানিয়ে দিল 2h করে দিল, ব্যাসার্ধ 2r করে দিল। তাহলে বলছে আগের আয়তন, মানে আয়তন এখন কত, আগের থেকে কত গুণ বেড়ে যাবে। উচ্চতা যদি বেড়ে যায়, চোঙটা যদি এখন এত বড় করে দিই, তাই না, আর যদি এতটা মোটা করে দিই, তাহলে তার আয়তন তো বাড়বেই, বড় চোঙ হয়ে যাবে, তার মধ্যে বেশি পরিমাণে জল তো ধরবেই। এবার সেটা কত গুণ, আগের থেকে কত গুণ সেটা বের করতে বলেছে। তার জন্য আমরা আগে আয়তনটা, আগে আর পরে হিসাবটা করব, আগে আয়তনটা বের করব আর পরে আয়তনটা বের করব, ঠিক আছে। তো আগে দেখি আয়তনটা কত, আগে হিসাব করে করতে হবে আর পরে হিসাব করতে হবে, তাহলে হয়ে যাবে। আগে, এটা মনে করো আগে, মানে এই উচ্চতা যখন এইচ ছিল আর আর ছিল সেই সময় আগে, আর তারপরে যখন 2h আর 2r হলো তখনকার ঘটনাটা কি, পরের ঘটনা। তো আগে আমি দেখে নিই যে আয়তন কত হয়েছে, আয়তন কত হবে, আয়তন, চোঙের আয়তন কি, পাই আর স্কয়ার এইচ। কিভাবে মনে রাখবে, এই যে একটা বৃত্ত, নিচে একটা বৃত্ত, তো চোঙের নিচের যে সারফেসটা, এটা একটা বৃত্তাকার সারফেস, এইরকম এরকম একটা বৃত্ত আছে, তার মানে নিচের ক্ষেত্রফলটা কি, পাই আর স্কয়ার, নিচের এই বৃত্তটার ক্ষেত্রফল কি, পাই আর স্কয়ার, তার সঙ্গে যদি আমি উচ্চতা লাগিয়ে দিই এইচ, তাহলে এই টোটালটার আয়তন পাওয়া যাবে পাই আর স্কয়ার এইচ। ঠিক আছে, এটা আগে যখন উচ্চতা এইচ ছিল আর ব্যাসার্ধ আর ছিল, আগের ঘটনা। ঠিক আছে, এইবার ইচ্ছা করলো ও উচ্চতা বাড়িয়ে দেবে, আয়তন আরটাও বাড়িয়ে দেবে, ডবল করে দেবে, তাহলে পরে আমাদের আয়তন কত হবে, পরে আয়তন কত হবে দেখি, পরে আয়তন হবে পাই, তো পাই ছিল আরটা 2r হয়ে গেছে, তার মানে 2r এর হোল স্কয়ার, এইচটা আবার কি 2h হয়ে গেছে, তার মানে পাই আর স্কয়ার 2h। এবার এটা যদি আমি গুণ করি 4r স্কয়ার ইন্টু 2h, এবার যদি গুণ করে দিই 8 পাই আর স্কয়ার h, দেখো তাহলে কত গুণ হলো, পাই আর স্কয়ার 8 ছিল, হয়ে গেল 8 পাই আর স্কয়ার h, তার মানে কত গুণ, 8 গুণ, তার মানে উত্তর হবে কত, 8 গুণ। ঠিক আছে, নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো। চলো এবার নেক্সট কোশ্চেন দেখে নিই। নেক্সট কোশ্চেন কি আছে, দুই ধরনের ওজাইভের মধ্যবিন্দুর ভুজকে বলে, এটা বলছি না, এটাকে মধ্যমা বলবে, ঠিক আছে, এটা আর লিখছি না বোর্ডে, আনসার হবে মধ্যমা, মধ্যমা হবে আমাদের উত্তর। ঠিক আছে, তো দুইয়ের দাগের কোশ্চেন গুলো মোটামুটি আমাদের সব হয়ে গেল, এবার আমরা তিনের দাগের কোশ্চেনে চলে যাবো। তিনের দাগের কোশ্চেন গুলো কি বলছে, তিনের এক একটা দেখি, চলো। তিনের এক একটা বলছে কোন আসল ও তার বার্ষিক সবৃদ্ধিমূলের অনুপাত 20:25, ঠিক আছে, বা আসল, আসল আর সবৃদ্ধিমূলের অনুপাত বলছে 20:25, আর কি বলেছে, বার্ষিক সুদের হার 8%, সত্য মিথ্যা, মানে সুদের হার আর এর মানটা কত বলেছে, 8%, এটা সত্য না মিথ্যা সেটা আমাকে দেখতে হবে। এবার আসল 20 আর সবৃদ্ধিমূল 25, তার মানে আমরা যখন অনুপাতকে ভাঙি তখন এইভাবে ভেঙে নিই না, 20x আর 25x, তাই তো, এই 20x টা এটা হচ্ছে আসল, ওরা বলে দিয়েছে যে আসল, আর এটা হচ্ছে সবৃদ্ধিমূল, তাই তো, আসল ও তার বার্ষিক সবৃদ্ধিমূল, এটা সবৃদ্ধিমূল, ঠিক আছে, 25x টা কত, সবৃদ্ধিমূল। তো এবার আমরা ফর্মুলায় বসিয়ে দিই, p ইন্টু 1 প্লাস r বাই 100, তাহলে rটা বেরিয়ে যাবে। p টা কত, p হচ্ছে এখানে আসল, এই যে আসলটাই তো p, আর সবৃদ্ধিমূল, তো p হচ্ছে তোমার 20x, p ইন্টু এই যে এই ফর্মুলাটাই বসাচ্ছি আমি, ফর্মুলাটা লিখে দিচ্ছি,
1+r/100 টু দি পাওয়ার n, এই ফর্মুলাটাই বসাচ্ছি। p20x 1+r এর মান তো 8% কিনা সেটা সত্য না মিথ্যা সেটা চেক করতে বলেছে। আর এর মান আমরা বের করব, বার করে দেখি যদি 8 এসেছে তাহলে এটা সত্য, আর যদি 8 বাদে অন্য কিছু আসে তাহলে মিথ্যা। তাহলে আর এর মানটাই আমরা চেক করবো এখানে, r/100। ওটা বলে দিয়েছে বার্ষিক, বার্ষিক মানে কি 1 বছরের, তার মানে এটা 1। এবার এটা মানে কত বলেছে 25, সব বৃদ্ধির মূল 25। সব বৃদ্ধির মূল মানে তো বললাম আসল প্লাস সুদ টোটালটা। এবার x কেটে যাবে, সেই আগের বার যেমন করেছিল, এই পাশে 100 ছিল ও পাশে নিয়ে গেছিলাম, এটা 20টা ও পাশে নিয়ে যাবো, আর এই পাশে 100টা লসাগু করে দিই, 100 প্লাস আর, ঠিক আছে 1 মানে তো এটাই, আর এই 20টা ও পাশে নিয়ে যাচ্ছি, 25/20, ঠিক আছে। এইবার এই 20 দিয়ে কেটে দাও এটা 5, এবার কোনাকুনি গুণ করো, এটা গুণ করলে কি পাশে 1 ছিল, তার মানে 100 প্লাস আর, বুঝতে পারছো তো, এখানে 1 আছে কিন্তু এখানে 20টা কেটে গেছে মানে এখানে 1 আছে, এখানে 100 প্লাস আর, আর এই 100 প্লাস আর হবে, আর এখানে 5 আর এই 25 গুণ হয়ে 25 গুণ 5 যেটা হবে সেটা, তার মানে আর এর মান কত হবে 5 25 কত 125 মাইনাস 100, তার মানে 25%। আর ওরা কত বলেছে 8%, তার মানে কি এটা কি সত্য হবে না মিথ্যা হবে? মিথ্যা হবে, কারণ আনসারটা আসা উচিত ছিল 25, ওরা বলেছে 8%, তার মানে মিথ্যা, মিথ্যা হয়ে যাবে আমার আনসার, ঠিক আছে। তো দেখো একটা সত্য মিথ্যা করতে গিয়ে কত কিছু করতে হচ্ছে, কিছু করার নেই, একটু টাইম টেকিং, একটু সময় লাগবে, তুমি তো দেখেই বলে দিতে পারবে না সত্য না মিথ্যা, একটু চেক করতেই হবে, হয়তো একটু তাড়াতাড়ি করতে পারো, বাট এবারে তো একটু করতেই হবে, কিছু উপায় নেই এছাড়া। এইবার নেক্সট কোশ্চেন বলেছে যে x প্রপোর্শনাল y, তাহলে x টু দি পাওয়ার n প্রপোর্শনাল y টু দি পাওয়ার n হবে। এটা সেই ভেদের অঙ্ক, ভেদ চ্যাপ্টারে কি বলছে দেখো, x টু দি পাওয়ার n সরি x প্রপোর্শনাল y, এটা হলে x প্রপোর্শনাল y হলে তাহলে নাকি এটা হবে, এটা সত্য না মিথ্যা সেটা প্রমাণ করতে বলেছে। চলো দেখি, এখান থেকে আমরা শুরু করি, দেখি এটা আসে কিনা, যদি আসে তাহলে সত্য, না হলে মিথ্যা। x প্রপোর্শনাল y, এটা মানে আমি বলতে পারি সমানুপাতিক তুলে দিলে কি একটা ধ্রুবক আনতে পারি, ঠিক আছে। k সমান ধ্রুবক, তোমরা ব্র্যাকেটে লিখে নেবে, বড় কোশ্চেনের ক্ষেত্রে যে ব্রড কোশ্চেন করবে তখন k ইকুয়াল টু ধ্রুবক পাশে লিখে দেবে, এখানে লেখার দরকার নেই। তো এবার এই y-টাকে এপাশে নিয়ে চলে আসো, বা এপাশে নিয়ে আসতে হবে না, তুমি এবার দেখো এবার এখানে x সমান ky, আর এখানে x টু দি পাওয়ার n আছে, y টু দি পাওয়ার n আছে, তাহলে তুমি সবগুলোই পাওয়ারে n গুণ করে দাও, n গুণ করে দিলে তাহলে এইবার দেখো তো এইটা কত হবে, এই যে k টু দি পাওয়ার n আছে, এটা কি ধ্রুবক থাকবে আদৌ এখন? অবশ্যই ধ্রুবক থাকবে, কারণ তোমার হচ্ছে 5 একটা ধ্রুবক, 5 এর স্কোয়ার করি কিউব করি যাই করি না কেন, n বসাই 5 টু দি পাওয়ার n, সবই তো সেই ধ্রুবকই থাকবে, তাই না, সে একটা সংখ্যায় থেকে যাবে, সুতরাং k টু দি পাওয়ার n ও একটা ধ্রুবকই হবে, তার মানে আমি এটাকে লিখতে পারি x টু দি পাওয়ার n এই সমান সমান আর এই ধ্রুবক তুলে দিয়ে সমানুপাতিক আনবো y টু দি পাওয়ার n, তার মানে চলে আসলো এটা, অর্থাৎ এটা কি সত্য, এটা একদম সঠিক আছে। দেখবে প্রমাণ তোমাদের ভেদের চ্যাপ্টারে আছে, ওটা একটু দেখে নেবে যদি কোনো প্রবলেম থাকে, ঠিক আছে। তো আমরা নেক্সট কোশ্চেনে যাই এবার। আর প্রায় হয়ে এসেছে লাস্টের দিকে, আর একটি ত্রিভুজে 3টি বাহুর অনুপাত 3:4:5 হলে বৃহত্তম কোণটি সমকোণ বলছে। এটা তো অলরেডি আমি বলে দিয়েছি আগের মনে হয় আগের দিনই, যে একটা ত্রিভুজের কোণগুলোর অনুপাত এটা, একটা ত্রিভুজ মানে কিরকম 3টে কোণ থাকবে, এই একটা এই একটা এই একটা, ঠিক আছে। এবার এই 3 4 5 এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজকে বোঝায়, 3 4 5 5 5 12 13 এইসব ট্রিপ্লেটগুলো সব সমকোণী ত্রিভুজকে বোঝায়। তোমার এবার যদি মনে রাখতে না পারো, তুমি অতিভুজ স্কোয়ার করবে, যে সব থেকে বড় কি বাহুটা সবসময় অতিভুজ হয়, তাহলে এর মধ্যে সব থেকে বড় কোনটা 5, তাহলে 5 স্কোয়ার করে দেখো, 5 স্কোয়ার কত 25, আর এই দুটোর স্কোয়ার করে যোগ করে দাও, মানে এই যে পিথাগোরাসের উপপাদ্য, দেখো যে ওইটা স্যাটিসফাই হচ্ছে কিনা, যদি হয় তাহলে এটা সমকোণী ত্রিভুজ আসবে। 5 স্কোয়ার 25, 3 স্কোয়ার, এটা অতিভুজ গেল, অতিভুজ সমান সমান কি, আগে ফর্মুলাটা লিখে নিই, তোমার হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে।
দেখো ফর্মুলাটা ছিল অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তাই তো? এবার দেখবো যে এটা হচ্ছে কিনা। তাহলে দেখে নি, অতিভুজ মানে সব থেকে বড় বাহুটা এখানে 5, মানে অনুপাত আছে মানে 5x তো ধরতে পারো, সেই x গুলো কেটে যাবে বলে আমি 5ই ধরে নিচ্ছি। ধরো না 5ই আছে বা এর সাথে x গুণ আছে, ঠিক আছে, ওটার তো সমস্যা নেই, 5ই ধরতে পারো। তো অতিভুজ স্কোয়ার কত হয়, এটা সমান সমান ভূমি স্কোয়ার, ভূমি মানে কত 3 আর লম্ব মানে কত 3 4, যে কোনো ধরো না, এটা সমস্যা নেই। দেখো দুদিকে সেম আসছে কিনা, এটা কত 25 আর এদিকে এটা 9 যোগ 16, এটাও সেই 25ই আসবে। তাহলে যেহেতু দুদিক মিলে যাচ্ছে, তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজকে বোঝাচ্ছে, অর্থাৎ এরকম একটা ত্রিভুজকে বোঝাচ্ছে। তাহলে বলেছে যে বৃহত্তম কোণ কোনটা হবে, বৃহত্তম একটা সমকোণী ত্রিভুজের বৃহত্তম কোণ কোনটা হয়, এই কোণটা হয়। আর এটা তো একটা সমকোণ 90 ডিগ্রি, তার মানে এটা সত্য। তার মানে সঠিক উত্তর হবে সত্য, সত্যই হবে। কারণ একটা সমকোণী ত্রিভুজ যেহেতু 3 4 5 বলেছে, তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজকে বোঝাচ্ছে, কারণ পিথাগোরাসের উপপাদ্য স্যাটিসফাই হচ্ছে দেখলাম আমরা। তার মানে বৃহত্তম কোণ 90 ডিগ্রি, ঠিক আছে, সত্য। নেক্সট বলেছে যে sin স্কয়ার 1 প্লাস sin স্কয়ার 89 ডিগ্রি এর মান, এটা একটা বেশ ভালো অঙ্ক। sin স্কয়ার 1 প্লাস sin স্কয়ার 89 ডিগ্রি এর মান, এটা বলেছে। এটা দুভাবে করা যায় অঙ্কটা, হ্যাঁ, দুভাবেই আমি করে দেখিয়ে দিচ্ছি। এটা অ্যাকচুয়ালি যেটা হবে সেটা হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, হ্যাঁ, এটার মান 1। ওরা বলেছে যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার, এটার মান 1 হবে, ঠিক আছে, এটার মান 1 হবে কিনা সেটা চেক করতে বলেছে। অ্যাকচুয়ালি এইভাবে আনবো আমরা, এই ফরম্যাটে আনার চেষ্টা করবো এটা। দেখো sin স্কয়ার দুটোই সাইনে আছে, যে কোনো একটাকে cos করে দাও, সে এটাকেও করতে পারো, এটাকে আমি মনে করলাম যে এটাকে করব। তাহলে sin স্কয়ার এটাকে আমি এইভাবে লিখতে পারি। দেখো তো sin স্কয়ার 9, এটাকে আমি 90 মাইনাস 89 এভাবে লিখতে পারি না, 90 মাইনাস 89 তাও তো 1ই হয়, এভাবে লিখতে পারি, ইকুয়াল টু sin স্কয়ার 89। এবার এটা মানে কি sin স্কয়ার sin 90 মাইনাস থিটা, এটা একটা ফর্মুলা ছিল sin 90 মাইনাস থিটা, এটা মানে কি cos থিটা। তো এখানে তো সেম ফরম্যাট আছে, শুধু থিটার জায়গায় এখানে 89 আছে। sin 90 মাইনাস থিটা তার মানে কি cos 89 হয়ে যাবে, আর স্কয়ার যেমন ছিল থাকবে, আর এদিকে sin স্কয়ার 89 ডিগ্রি। দেখো এই cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে 1, তার মানে এটা 1, তার মানে কি সত্য, কি হবে সত্য, তাই তো। এবার আরেকটা প্রসেস যেটা বললাম ওটা আমি করাচ্ছি না, তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই ওইভাবে করে দেখবে, এটা তোমাদের কাজ থাকলো। তোমরা কি করে বলো তো, এই সাইন এটাকে 1ই রাখবে, এটাকে cos এ চেঞ্জ করে দেবে। তাহলে কি কি করবে, এখানে এই 89 কে তুমি 90 মাইনাস 1 তে লিখতে পারো, ঠিক আছে, এইটাকে এইভাবে চেঞ্জ করে করে দেখবে, দেখবে ওভাবেও হবে। যে কোনো একটা চেঞ্জ করতে হবে, সাইনকে cos এ নিয়ে যেতে হবে, দুটো করে দিলে আবার হবে না, যে কোনো একটা, হয় এটাকে চেঞ্জ করবে না হলে এটাকে চেঞ্জ করবে। তাহলে দেখবে sin স্কয়ার আর cos স্কয়ার অ্যাঙ্গেল দুটো সেম চলে এসেছে, তাহলে 1 হয়ে যাবে। আর আজকে আমাদের না এখন দুটো আছে, সরি, একটি নিরেট অর্ধগোলকের তল সংখ্যা, একটি নিরেট অর্ধগোলকের তল সংখ্যা 1 বলছে। আগে দেখি নিরেট অর্ধগোলক, একে দেখি নিরেট অর্ধগোলক। গোলক তো এরকম হয় 3D, পুরো একটা ফুটবলের মতন, ঠিক আছে। তো অর্ধগোলক কিরকম হয় বলতো অর্ধগোলক মানে হচ্ছে একটা ফুটবলকে মাঝখান থেকে একদম মিডিল পর্যন্ত সেন্টার থেকে কেটে দিলাম, এইভাবে কেটে দিলাম, তাহলে এইরকম একটা আসবে, এইরকম একটা বৃত্তাকার তল থাকবে আর এইরকম থাকবে, তাই না, নিচে একটা এরকম বৃত্তাকার তল থাকবে, কারণ যে এই যে মাঝখান থেকে কেটে দিয়েছি সেন্টার থেকে, সেই যে একটা বৃত্তাকার তল, সেটা হচ্ছে এইটা, সেই বৃত্তাকার তল, আর এটা হচ্ছে উপরেরটা, কারণ এই পাশেটুকু কাটা হয়ে গেছে, এটা হচ্ছে অর্ধগোলক, ঠিক আছে। এবার অর্ধগোলক নিরেট মানে পুরো ভর্তি আছে, পুরো ফাঁকা নেই, পুরো সলিড। নিরেট অর্ধগোলকের তল সংখ্যা বলছে 1। হ্যাঁ, এবার তল সংখ্যা বলতে এখানে কটা আছে, তল সংখ্যা এখানে এই একটা বক্রতল আছে, এই যে বাইরের দিকে একটা বক্রতল, সুতরাং এই একটা তল,
বাইরের দিকে এই যে বক্রতল আছে একটা, আর আরেকটা তল রয়েছে এই যে বৃত্তাকার তল একটা দিচ্ছে, দুটো। তার মানে মোট তল সংখ্যা কটা? দুটি। আর কোশ্চেনে বলেছে একটা, তার মানে কি মিথ্যা। কিন্তু তোমাদের টেস্ট পেপারের যে আনসারে ওখানে দেখবে এটা সত্য করা আছে, এটা আনসারটা ভুল আছে। কারণ একটা অর্ধগোলকের দুটো তল হয়, একটা বক্রতল এই যে এইভাবে যেটা রয়েছে, আর একটা এই যে নিচে যে সারফেসটা এই যে এইটা, এই যে যে কি বলে এটাকে বৃত্তাকার তল, এই যে সমতলটা রয়েছে, তার মানে মোট দুটো তল আছে। তাহলে এটা আমাদের মিথ্যা হবে। কিন্তু যদি বলে যে অর্ধগোলকের বক্রতলের সংখ্যা কত, তবে এক, সেটা সঠিক হবে, তবে এক হবে। যদি বলে বক্রতল কটা, বক্রতল কটা, বক্রতল কিন্তু একটি হবে, কারণ এই যে একটা বক্রতল আর একটা সমতল বৃত্তাকার তল, ঠিক আছে? তো এটা মিথ্যা হবে, তার মানে অর্ধগোলকের মোট তল সংখ্যা দুটি, ঠিক আছে? এবার আজকে লাস্ট কোশ্চেন, কয়েকটা সংখ্যা দেওয়া আছে যেগুলোর মধ্যমা বের করতে বলেছে। এই ধরনের অঙ্ক আমি আগের দিনও করিয়েছি, যেটা এমসিকিউ ছিল, আজকে এখানে দিয়ে দিয়েছে, মিথ্যা সত্য মিথ্যা দিয়ে দিয়েছে। দেখো কয়েকটা সংখ্যা যেমন এখানে দেওয়া আছে 2 8 2 8 2 2 8 2 3 8 5 9 5 6 এইভাবে দেওয়া আছে। বলেছে মধ্যমা বের করতে। মধ্যমা মানে কি? মিডিল। তার মানে মিডিল খুঁজতে হবে। এইদিকে চারটে আছে, এইদিকে চারটে আছে, মাঝখানে কি আছে? 8। তার মানে কি 8 কি মধ্যমা হবে? হ্যাঁ, ভুল, পুরো ভুল। দেখো তোমাদের বলেছে, ওরা বলেই দিয়েছে যে মধ্যমা 8। এইভাবে তোমরা সাজা দেখে এই মাঝখানে 8 আছে, মধ্যমা 8, দেখবে যে 8ই দেওয়া আছে, তার মানে সত্য করে নাচতে নাচতে সত্য করে চলে আসবে, দেখবে ভুল হয়ে গেছে। তো অনেকে এই ভুলটা করে, ওই জন্য বলে দিলাম যে ফট করে মাঝখানে 8 আছে, 8 ওখানে ওরা চালাকি করে উত্তরে 8 দিয়ে রেখেছে, যে এটা যেই দেখবে 8 ও সত্য করে বেরিয়ে যাবে। কিন্তু না, এটাকে আমাকে এইভাবে করলে হবে না, এটাকে আমাকে ছোট থেকে বড় আগে সাজিয়ে নিতে হবে। সব থেকে ছোট কত? 2, দুটো 2 আছে লিখলাম, ছোট থেকে বড় সাজাতে হবে। 2 2, তারপরে কি আছে? 3 আছে, 3 লিখলাম, তারপরে কি আছে? 2 হয়ে গেল, 2 হয়ে গেল, 3 হয়ে গেল, দুটো 5 আছে, লিখে নি, দুটো 5 লিখলাম। আর কি পড়ে থাকছে? 6, 6 লিখলাম। আর কি থাকছে? আর কি থাকছে? আর কিছু থাকছে? 8 আর 9, 8 থাকছে আর 9 থাকছে। এইবার মিডিলটা তুমি খোঁজার চেষ্টা করো। এইদিকে কটা আছে? 4টে, এই পাশে 4টে, এই পাশে, ও সরি, একটা কিছু বাদ দিয়েছে মনে হচ্ছে। কি বাদ দিলাম? 8, 8 কটা আছে? 8 দুটো ছিল, হ্যাঁ, তাহলে এখানে আর একটা 8 হবে, 8,9 হবে, ঠিক আছে, 8,9। এবার দেখো তো, এ পাশে 4টে আছে আর এদিকে 4টে আছে, তাহলে মাঝখানে এবার কে থাকছে? 5। তার মানে মধ্যমা হবে কত? 5। মধ্যমা ইকুয়াল টু 5। তাহলে প্রথমে যেটা এইভাবে দেখে 8 দেখে 8 উত্তর আছে, মাঝখানে 8 আছে, আমি 8ই হবে। তাহলে এইভাবে ভুল করে চলে আসবে, ওই জন্য এইটা খুব দিচ্ছে। আমি দেখলাম আগে সেটাও রয়েছে, এটা এই হয়তো এই ধরনের দিকে পরীক্ষা চলে এসেছে। আর অনেকে ভুল করে 8 লিখে আসবে, কিন্তু মধ্যমা 5 হবে। তার মানে ওরা যেহেতু উত্তরে 8 বলেছে, তাহলে এটা কি মিথ্যা হয়ে যাবে, মিথ্যা হয়ে গেল। ও এটা নাম্বারটা ভুল দেওয়া আছে, এটা 6 তাই তো, 6 কোশ্চেন, 3-এর 6, ঠিক আছে? তো সমস্ত শর্ট কোশ্চেনগুলো হয়ে গেল আজ। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। সমস্ত বিষয় আমি খুব সহজ করে বোঝানোর চেষ্টা করলাম। তবুও যদি তোমাদের কোনো প্রবলেম থেকে থাকে, অবশ্যই কমেন্টে জানাবে, আমি সেগুলো আনসার দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো আর চ্যানেলটাকে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ এই ধরনের আরও টেস্ট পেপারের যে সিরিজ সলভ, সমস্ত কোশ্চেনের সলভ আসবে, ম্যাথের এবং ফিজিক্সেরও বিভিন্ন টেস্ট পেপারের সলভ আমি